তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর আমার গ্রামের বাড়ি হলো রাজশাহীতে। তো আমি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই জার্নিটা কীরকম হয় সব কিছু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বিষয় হচ্ছে, আমার বাসা যদিও রাজশাহী সদরে না, একটু গ্রামের দিকেই। তো এই কারণে আমি ভেতরের রাস্তা দিয়ে চলে যাচ্ছি বনপাড়া পর্যন্ত। তো চাইলে আমি হাইওয়ে দিয়েও যাইতে পারতাম, একই সমান রাস্তা, শুধু 5-10 কিলো রাস্তা একটু এদিক ওদিকেই। তো আমি ভেতরের রাস্তা দিয়ে বনপাড়া পর্যন্ত চলে যাচ্ছি, কারণ আমার বাইকের নাম্বার প্লেট এখন পর্যন্ত আমি পাইনি বিআরটিএ থেকে। আমি যে ব্যাংক ড্রাফের টাকা সেটা জমা দিছি অনলাইনে, এখন পর্যন্ত নাম্বার প্লেট বা ট্যাক্স টোকেন বা অ্যাকনোলেজমেন্ট পেপার কোনো কিছুই পাইনি। এই কারণে আমি চাচ্ছিলাম যে পুলিশের সাথে কোনো ঝামেলা যাতে না হয় বা কোনো প্রবলেম যাতে রাস্তায় না হয়, সে কারণে আমি ভেতরের রাস্তা দিয়ে চলে যাচ্ছি বনপাড়া পর্যন্ত। সেখান থেকে হাইওয়ে ধরে সোজা ঢাকায় চলে যাব। তো আমার এই পুরো জার্নিটা কীরকম হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার এই বাইকটা নিয়ে ফার্স্ট টাইম আমি ঢাকায় যাচ্ছি, আর আমার এই বাইকটা কেমন সার্ভিস দেয় সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যাইতে যাইতে, এটা হচ্ছে লোহার ব্রিজ, এটা হচ্ছে বাগাতিপাড়ার লোহার ব্রিজ এটা অনেক বছর পুরনো। তো এখন আমি আছি বাগাতিপাড়া। তো এই রাস্তাটা সোজা দয়ারামপুর হয়ে বনপাড়া চলে যাবে, আর দয়ারামপুর থেকে ওইদিকে একটু ভেতরের দিকে চলে গেলে আফজলপুর। তো যাই হোক, সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার বাইকটা নিয়ে ফার্স্ট টাইম আমি লং ট্যুর, ঢাকায় যাচ্ছি, আর বাইকও কেমন সার্ভিস দেয় সব কিছু আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো এইটা আমি বাগাতিপাড়া থানা। তো এই রাস্তাটা অনেকটাই স্ট্রেইট, আর এই রাস্তাটা যদিও আগে ভাঙা ছিল, রিসেন্টলি কিছুদিন হলো নতুন করে করছে। তো আমি ওইটা বাগাতিপাড়া যে রেলগেট আছে ওইটাকে কী যেন বলে, নামটা আমার এখন মনে আসতেছে না। তো ওই রেলগেটটা আমি পার হয়ে চলে আসি, সামনে দয়ারামপুর আছে। তো দয়ারামপুর পার হলে আর বেশি কিছু রাস্তা নেই, দয়ারামপুর পার হলেই হচ্ছে বনপাড়া 5-6 কিলো মতো মেবি, যদিও শিওর না। তো এই রাস্তাটা অনেকটাই সুন্দর, চারিদিকে গাছপালা, পুকুর, গ্রামের মধ্যে দিয়ে। আর বৃষ্টি হয়েছে গতকাল রাতে, এই কারণে রাস্তাটা ভেজা ভেজা। সকাল থেকে আবহাওয়াটা ভালো খারাপ সব কিছু মিলিয়ে আর কি, মোটামুটি। তো দেখি সামনে কি হয়, আমাকে কি বৃষ্টিতে ধরে, না রাস্তায় কি বৃষ্টিতে ভেজায় লাগে, না আমি ঠিকঠাকভাবে যাইতে পারি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে বৃষ্টিটা ভোরবেলাতেই হয়েছে। তো আমাদের দিকে যদি ওরকম বৃষ্টি হয়েছিল না, এদিকে দেখতেছি রাত্রে বৃষ্টি হয়েছে অনেক বেশি। তো দেখি, চলুন যাওয়া যাক। আর এই ছোটো রাস্তাগুলোতে যদিও বড় গাড়ি চলে না, শুধু ছোটোখাটো গাড়ি, ভ্যান, মোটরসাইকেল, ছোটোখাটো ট্রাক এগুলো চলে। তো আমি বনপাড়া চলে আসছি গাইস। এটা পিছনে পুলিশ ধরতেছিল, সামনে বনপাড়া মোড় যেটা আর কি, 3 রাস্তার মোড় যেটা, একদিকে নাটোর চলে গেছে আর আমার পিছনের দিকে চলে গেছে আপনার ওই দাসুরিয়া পাবনা আর কি, ওই দিক দিয়ে কুষ্টিয়াও যাওয়া যায়। আর ওই দিক দিয়ে ডান পাশে চলে গেছে ঢাকা। তো এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু দেওয়া আছে। পিছনে পুলিশ গাড়ি ধরতেছিল, যদিও আমাকে হয়তো খেয়াল করেনি, আমাকে থামায়নি। আর পিছনের ওই জায়গাটা, এই রাস্তার টার্নিংয়ের ওইখানে একটু জ্যাম থাকে, তা অতটা খেয়াল করেনি। তো এটা হলো বনপাড়া মোড় বা বনপাড়া চত্বর, অনেক কিছুই বলে থাকে। তো এদিকে সোজা গেলে আবার আমার বাড়ি পাবো। তো আমি এখন এই যে ঢাকার উদ্দেশ্যে হাইওয়ে, যে মেন হাইওয়ে, ওইটাতে চলে যাচ্ছি। এখান থেকে যারা বনপাড়ার আশেপাশের গ্রামের মানুষ আছে, তারা এখান থেকে এই বাসগুলোতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তো এখন আমি সোজা হাইওয়েতে চলে আসছি, আর রাস্তাটা অনেকটাই ফাঁকা। তো বৃষ্টির কারণে হয়তো কোনো জ্যাম বা কোনো কিছু নাই, বা মানুষজনের একটু যাতায়াত কম, এই কারণে হয়তো রাস্তাটা ফাঁকা, কোনো জ্যাম নেই রাস্তায়। তো এই রাস্তাটা একদম সোজা চলে গেছে আপনার সিরাজগঞ্জ চত্বর বা সিরাজগঞ্জ মোড়, ওখান থেকে যমুনা সেতু, তারপরে আপনার টাঙ্গাইল হয়ে, চান্দুরা হয়ে, আপনার যদি সাভার দিয়ে যায় সাভার দিয়ে, গাজীপুর দিয়ে গেলে গাজীপুর দিয়ে। রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল, রাস্তায় তেমন কোনো যানজট বা ওরকম কিছু ছিল না, শুধু বাস ছিল, কিছু প্রাইভেট কার ছিল, আর ট্রাক ছিল, সেরকম বেশি কোনো যানবাহন ছিল না। এই পাশে একটা ভাই যাকে বাসে চাপ দিয়ে নিচে নামাই দিছে। তো হাইওয়ে রাস্তায় বা এই রাস্তাগুলোতে বেশিরভাগ বাস ড্রাইভাররা অনেকটাই বাজেভাবে রাইড করে, বাজেভাবে বাসগুলো চালায়, সে কারণে আমাদের বাইকারদের অনেকটাই প্রবলেম হয়।
বাইকারদেরকে অনেক সময় তারা মনেই করে না যে একটা যানবাহন আসতেছে বা কি হবে না হবে, তো এই কারণে একটু প্রবলেম। তো এই বাস ড্রাইভারদের জ্বালায় আসলে কি বলবো, তারা আমাদেরকে মানে কোনো যানবাহন হিসেবে ধরেই না। ট্রাক ড্রাইভাররা আবার অনেকটাই ভদ্র আছে, তারা মানে অনেক শান্তশিষ্টভাবে গাড়ি চালায়, বাট সবাই না। কিছু কিছু ট্রাক ড্রাইভার আছে যাদের মানে ওই যে বালু করে নিয়ে যায় ট্রাকে করে, তারা আবার বালুটা ভালো করে ঢাকে না, সেই কারণে আমাদের অনেকটাই বেশি প্রবলেম হয়। বাইকারদের ট্রাকে থেকে বালু ছিটে পড়ে, আর বাইকারের তো হেলমেট না থাকলে অনেক বেশি প্রবলেম হয়, চোখের মধ্যে ঢুকে যাবে। তো আমি এই যে সিরাজগঞ্জে মোড় বা চত্বর যেটা বলেন, এখানে চলে আসছি, সামনেই সিরাজগঞ্জ চত্বরটা। তো সেখান থেকে এখানে রাস্তা চলতেছে, যেটা নাকি শুনছিলাম যে অনেক বড় একটা হাইওয়ে হইতে চলেছে। এটা হলো সিরাজগঞ্জ মোড় অনেকে বলে, বা হাটিকুমরুলের মোড় যেটা, ওইটা। তো এইখানে আমাদের উত্তরবঙ্গের মানুষদের যাতায়াতের ব্যবস্থার জন্য অনেকটাই মানে কি বলবো, অনেক বেশি উপকার হচ্ছে। তো এই চারপাশ দিয়ে ফ্লাইওভার হইতে যাচ্ছে, আর এটা সারা বাংলাদেশের মধ্যে নাকি বেশি, যে বিদেশে আমরা যেরকম দেখি না, আপনার রাস্তায় যদি কোনো দুর্ঘটনা হয় বা জ্যাম হয়, সেটা আপনার বড় টেলিভিশন বা ওই যে আপনার যে এলসিডি প্যানেল যেটা থাকে ওইগুলোর মাধ্যমে দেখানো হয় আর কি, টিভির মাধ্যমে যেটা বলি। তো ওইটা নাকি ওরকম সিস্টেমে হবে। এখানে চারপাশ দিয়ে আপনার ফ্লাইওভার হচ্ছে, বাম পাশের ওইদিকে চলে গেছে বগুড়া, এদিকে চলে গেছে সাদাতপুর, আর সোজা তো ঢাকার পিছনে তো রাজশাহী। তো এইখানে জায়গাটা নাকি অনেকটা ইন্টারন্যাশনালের মতো হচ্ছে, আমি গতকাল নিউজে দেখলাম। তো এটা আমাদের উত্তরবঙ্গের মানুষদের জন্য অনেকটা হেল্পফুল। আমাদের অনেক সময় ঈদের সময় বিশেষ করে অনেক জ্যাম থাকে রাস্তায়, তো জ্যাম এড়ানোর জন্যই আর কি এই ফ্লাইওভারগুলো তৈরি করা হচ্ছে। আর এই হাটিকুমরুলের মোড়ে অনেকটাই বেশি জ্যাম থাকে, আপনার চারিদিকে যখন রাস্তার ফ্লাইওভারটা হয়ে যাবে তখন আর এরকম জ্যামটা হবে না, কারণ একটা মোড় দিয়ে চারদিকের মানুষজন যাতায়াত করে। তো ফ্লাইওভার হয়ে গেলে চারদিকে ভাগ ভাগ হয়ে চলে যাবে। তো এখন আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, বাইক এখন পর্যন্ত কোনো প্রবলেম দেয়নি, আর আমি এখন পর্যন্ত বাইকে রেস্টও দিইনি। তো আমার বাইক এখন পর্যন্ত কোনো প্রবলেম দেয়নি। আমার পাশে যে গাড়িটি দেখলেন, এই গাড়িটি অনেকক্ষণ থেকে আমার পিছিয়ে আসতেছে, একবার ওভারটেক করতেছে, একবার আমি ওভারটেক করলে আবার আমাকে ওভারটেক করতেছে। গাড়ি অনেকটাই মানে চালাইতেছে আর কি। তো এই যে বাম পাশ দিয়ে আমার রেল লাইনের কাজ চলতেছে, রেল লাইনের কাজ মোটামুটি অনেকটাই শেষ, শুধু ডান পাশে হাইওয়ের কাজ চলতেছে। তো এই জায়গাটাও অনেকটা সুন্দর হয়ে গেছে, একটা গেমের মতো লাগতেছে বিষয়টা। তো সামনে যমুনা সেতু, আর বাম পাশ দিয়ে তো আসলে কিছু বলার নেই, জায়গাটা অনেকটাই সুন্দর। আর ভাই একটা ট্রেন চলে আসছে, কিচ্ছু বলার নাই। তো বাম পাশ দিয়ে রেল লাইন, ডান পাশ দিয়ে হাইওয়ে, বিষয়টা অনেকটাই অ্যাগ্রেসিভ। তো সামনে হলো যমুনা সেতু। আসলে এই জায়গাটা নিয়ে বলার মতো তেমন কিছুই নাই, কারণ এই জায়গাটা অনেকটাই সুন্দর এবং অ্যাগ্রেসিভ। বাম পাশ দিয়ে রেল লাইন এবং ডান পাশ দিয়ে একটা হাইওয়ে, বিষয়টা একটি গেমের মতো। মানে এখানকার ভিউটা অনেকটাই জোস আসে আর কি, বলার বাহিরে। তো সামনে যমুনা সেতু টোল আমরা দিব, এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, সেইটা হলো এখানে যে সামনের যে যমুনা সেতুতে ঢোকার সময় যে একটা মোড় আছে, বাম পাশে কি যেন একটা সেনানিবাস, এই সেনানিবাসটা ওই পাশে মেবি। তো সামনে যে মোড়টা আছে যমুনা সেতুতে ঢোকার জন্য, এই মোড়ের এইখানে দুইটা লেন আছে। দুইটা লেনের মধ্যে একটা হচ্ছে বাম পাশ দিয়ে আর একটা ডান পাশ দিয়ে। তো এখন আপনি কোন মানে লেন দিয়ে যাবেন আর কি, এটা হচ্ছে মেইন কথা। আপনার এটা যানবাহনের উপর ডিপেন্ড করে। এই যে দেখেন, এখানে বামে একটা লেন এবং ডানে একটা লেন, যেটা দিয়ে আমি যাচ্ছি। তো যেইটার মালবাহী ট্রাক এগুলো থাকে, সেটা আসলে বামের লেনে ওইখানে লেখা থাকে যে ট্রাক এই লেন দিয়ে যাবে, আর অন্যান্য যানবাহন ডান পাশের লেন দিয়ে যাবে। তো এখানে হয়তো ওজন না কি যেন সব দেয় আর কি। তো এই কারণে আর কি ওদের বামের লেন আর আমাদের ডানের লেন, অনেকেই বামের লেন দিয়ে ঢুকে যায় ভুলবশত। তো এই যে যমুনা সেতুর এটা হচ্ছে টোল প্লাজা। তো এখানে আমি এখন টোল দিব। টোল বাইকের জন্য 50 টাকা, আর অন্য যানবাহনের জন্য যেটা আমি জানি না সঠিকভাবে যে কত টাকা। তো এখানে আমি টোল দিব 50 টাকা টোল। তো আমি দেখি আমার মানিব্যাগে 50 টাকা খুচরো আছে নাকি। তো ভাই 50 টাকা ছিল,
বেশি সময় লাগেনি। এখানে আমি রিসিপ্টটা নিয়ে নিলাম, রিসিপ্টটা নিয়ে এখন আমি চলে যাব। তো এখন বিষয় হচ্ছে যে যমুনা সেতুর উপরে একটু আমি টানাটানি করব, কারণ হচ্ছে পিছনে একটা এফজেড গাড়ি যেটা আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছিল। এই কারণে আমি একটু টেনে টেনে যাই, আর আমার পিছনে এফজেডটা আসতেছিল, ও টোল দিবে মেবি, এই কারণে আমি একটু টানি। তো বিষয় হচ্ছে যে সেতুর উপর অনেকটাই বাতাস থাকার কারণে আমি বেশি জোরে টানতে পারি না, এখানে বাতাসে মানে প্রবলেম হচ্ছিল, বেশি জোরে টানাটানি করতে পারতেছিলাম না। তো নর্মাল স্পিডেই আমি যাইতেছিলাম, যেরকম 70, 80, 90 এরকম। তো সেতুর উপরে তারপরও আমি 90+ যাই। তো এখানে সেতুর ভিউটা আপনারা দেখুন, অনেকটাই সুন্দর। আর আকাশটা যদিও ক্লিয়ার পুরাপুরি না, তারপরেও ভিউটা অনেক সুন্দর। এখন দেখি সামনে যদি বৃষ্টি হয় তাহলে বিপদ হয়ে যাবে। তো সেতু পার হয়ে টাঙ্গাইল হয়ে তারপরে আমি চলে যাব। তো সামনে এখন সেতু পার হওয়ার পরে যদি বৃষ্টিতে ধরে তাহলে তো প্রবলেম হয়ে যাবে, পুরাই ভিজে যাব। যদি বৃষ্টিতে ধরে তাহলে থামা লাগবে আমাকে কোনো এক জায়গায়। তো সেতুর উপর অনেকটা বাতাস থাকার কারণে আপনাদের সাথে মানে ক্লিয়ারলি সব কিছু কথা বলে মজা পাচ্ছি না। চলুন সেতু পার হয়ে আপনাদেরকে সব কিছু জানাই। তো সামনে একটা হাইস গাড়ি যাচ্ছে, ওর স্পিডটা অনেক বেশি, 100+। ওকে আমি ধরতে পারতেছিলাম না। হাইস তো ভাই অনেক জনে যায়, 100, 120 স্পিডে যায়। তো বাম পাশ দিয়ে যে ট্রেন লাইনটা ছিল যমুনা সেতুর ওপর দিয়ে, সেটা বন্ধ করে দিয়েছে। এখন দূরের ওই পাশে একটা নতুন করে রেল লাইন তৈরি করছে, ওইটা দিয়েই এখন উত্তরবঙ্গের মানুষের যাতায়াত। আর আপনাদের সাথে আজকে একটি বিষয় শেয়ার করি। গত কিছুদিন আগে আমার ডিসকভার 125 নিয়ে আমি ঢাকায় আসছিলাম। তো ঢাকা আসার পরে আমার পিছনের টায়ারটা ফেটে যায়। তো টায়ারটা আমি চেঞ্জ না করেই বাইকটা মানে ওইরকম করেই আমি বাসায় আসি। আর জেল সব কিছু বের হয়ে গেছিলো পিছনের টায়ারের। পিছনের টায়ারটা ছিল আমার টিউবলেস টায়ার, আর পিছনের টায়ারের টিউবলেস হওয়ার কারণে মানে জেল সব বের হয়ে যায়, আর একটু বড় ধরনের ফুটা হয়। সেই ফুটাটা মানে ফুটা বলতে কাটা আর কি, যে কোনো একভাবে ফেটে গেছে, এই ফাটা দিয়ে জেল বের হয়ে যাচ্ছিল। তো অনেক ভাই আমাকে বলছে যে মানে টায়ারে পাম্প নাই, হাওয়া নাই। তো আমি হাওয়া দিই, হাওয়া দেওয়ার পরের দিন দেখি আবার গ্যারেজ থেকে বাইক বার করার সময় যে হাওয়া নেই। তো সেদিন আমি বাসায় চলে আসার সিদ্ধান্ত নেই, হাওয়া অনেক মানে ছিলই না। হাওয়া দেওয়ার পরে হাওয়া বের হয়ে যাচ্ছিলো, জেলও বের হয়ে যাচ্ছিলো, জেল ঢাললেও থাকতো না। তো সেরকম করেই আমি বাসায় চলে আসি ওই বাইক নিয়েই। ওই বাইক নিয়ে আসার সময় সেতুর ওপরে একটা ট্রেন পাই, যেটা ঢাকা থেকে মানে রাজশাহীর দিকে যাচ্ছিল। তো ট্রেনটা মেবি বনলতা এক্সপ্রেস। তো আমি ওই ফাটাটা নিয়ে প্রায় 80-90 স্পিডে যাচ্ছিলাম আমার ডিসকভার নিয়ে। তারপরেও আমি ওই ট্রেনটাকে ধরতে পারতেছিলাম না, ট্রেনটা এত স্পিডে যাচ্ছিল। তো ট্রেনটা মেবি বনলতা এক্সপ্রেস ছিল, যেটা ঢাকা টু চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। তো এখন আমি টাঙ্গাইলের মধ্যে আছি, আর আকাশের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ বলতে খুবই খারাপ, সামনে বৃষ্টি হইতে পারে। সামনে বৃষ্টি হলে তো অবস্থা খারাপ, থামা লাগবে, অনেক সময় চলে যাবে সেখানে। তো দেখি সামনে যে বৃষ্টি হয় কী আর করবো, থামায় লাগবে। আর বৃষ্টি আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, 100% হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো চলুন তারপরেও দেখি কি হয়। তো আমার বাইক এখন পর্যন্ত আমি একটা রেস্ট দেইনি, তো এখন পর্যন্ত এরকমভাবে চালাচ্ছি, দেখি কতদূর পর্যন্ত যাইতে পারে এরকমভাবে। তো আকাশের অবস্থা খুবই খারাপ, বাট ভিউটা অনেক সুন্দর আসতেছে, পুরো রাস্তা ক্লিয়ার, সামনের দিকে দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ আসতেছে। সামনে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে এটা 100%, বাট আকাশের অবস্থা অনেকটাই বেশি খারাপ। যদি বৃষ্টি চলে আসে তাহলে এক জায়গায় থামবো। তো গাইস আমি এখানে মানে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আকাশের অবস্থাটা খুবই খারাপ ছিল, বৃষ্টি চলে আসছিল, কিছু করার ছিল না। তো আমার বাইকটা ওখানে রাখছিলাম, একটা ভাই আর একটা আপু ওখানে ছিল, ওদের ওই 960 ছিল বাইক, ওদেরটা ব্ল্যাক কালার ছিল। তো ওইখানে আমি বাইকটা রাখি এবং বৃষ্টি থামার পরে আবার আমি বাসার উদ্দেশ্যে মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। তো বৃষ্টি পুরোপুরি থামছিল না, হালকা হালকা হইতেছিল। তো সামনের কারটা ভাই খুবই খারাপভাবে রাফ রাইড করতেছিল, এই কারণে তার যে মানে সিটে ওটা বৃষ্টির ছুটে ওটায় আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, এই কারণে আমি একটু বাইকটা স্লো করে নিই। তো সামনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মনে হয় না আছে,
আকাশটা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমি ঢাকা চলে আসি বলতে আমি চান্দুরা পার হওয়ার পর আমাকে আবার বৃষ্টিতে ধরে। তো বৃষ্টিতে ধরার কারণে আমি ক্যামেরাটা মানে খুলে আর কি ব্যাগে নিয়ে নিই, কারণ এভাবে তো আর রাইড করা পসিবল না, কারণ আমার কাছে ওয়াটারপ্রুফ নেই। যদিও আমার ক্যামেরা ওয়াটারপ্রুফ, তারপরেও আর কি আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না। আর আমার বাইকটাতে কোনো প্রবলেম দেয়নি, বাট আমি পরবর্তীতে আর ক্যামেরা অন করিনি। এই কারণে আপনাদেরকে এখন বিষয়টা বলি যে আমি কেমন সার্ভিস পাইছি বা কোনো প্রবলেম হয়েছে কিনা। তো ঢাকার ভিতরে গিয়ে কোনো প্রবলেম হয়নি, অনেক জায়গায় পুলিশের সার্জেন্টে গাড়ি ধরতেছিল, বাট আমি অনেক মানে কি বলবো, অনেক ফাঁকফুকুর দিয়ে বের হয়ে যাই। এবং ঢাকায় গিয়ে আমার বাইকে একটু শব্দ হচ্ছিলো, মেবি চেনে শব্দ হচ্ছিলো, ভেতরে খটখট শব্দ হচ্ছিলো। তো আমার ভিতরে তখন খুবই খারাপ লাগে যে এত রাস্তা আসার পরে এখানে সে এরকম প্রবলেম দিচ্ছে। তো আমি বাইকটা ওয়াশ করি একটা জায়গায় নিয়ে, ওয়াশ করার পরে আর সেই প্রবলেমটা দিচ্ছিল না, তো বাইকটা গ্যারেজে রাখি এবং আমি বাসায় চলে যাই। তো এই হচ্ছে আমার রাজশাহী টু ঢাকা যাওয়ার জার্নিটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভাই, নতুন অবস্থায় একটু ভুল ত্রুটি হইতেই পারে, তো এই কারণে আর কি যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিয়েন, কোনো ভুল ইনফরমেশন দিলেও ক্ষমা করে দিয়েন। আর অবশ্যই পাশে থাকবেন, তাহলে অনেক উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার জন্য দোয়া করবেন।